নমস্কার। আজকে ঠিক এই মুহূর্তে আমার আসার কারণ একাধিক। তার মধ্যে যদি অন্যতম একটি কারণকে বেছে নিই, সেটা হচ্ছে 29শে জুলাই 1970 সাল। এই দিনটিতে শ্রী মা পন্ডিচেরি আশ্রমে জাতীয় স্তরে শ্রী অরবিন্দের যে কালজয়ী শিক্ষা, তিনি প্রাক স্বাধীনতা কালে যা কিছু বলেছেন, যা কিছু ভেবেছেন, যে ভবিষ্যৎবাণীগুলো তিনি করেছিলেন জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে, শিক্ষার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক সংকটের ক্ষেত্রে, এমনকি বিশ্ব সাহিত্য শিল্প, তার গতি প্রকৃতি, সমস্ত বিষয়ে যে শ্রী অরবিন্দের যে অসামান্য অবদান সৃষ্টির ইতিহাসে, সেই শ্রী অরবিন্দ 1970 সাল, আপনারা জানেন 70-এর দশক। আজকে যারা সেই সময় তার আগে থেকেই যারা সেই দশকটিকে দেখছেন, এখন বেশিরভাগ অনেকেই তারা তার সাক্ষী। যারা তার পরে জন্মগ্রহণ করেছেন তারা ইতিহাসে জেনেছেন, ঘটনাবলিতে জেনেছেন যে 70-এর দশক বিশেষত ভারতবর্ষে জাতীয় ক্ষেত্রে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। রাজনীতির ক্ষেত্রে দেশের আভ্যন্তরীণ সার্বভৌমের নিরাপত্তার ক্ষেত্রে একটা সংকট এসেছিল। সেই সময়ে শ্রী অরবিন্দ অনুরাগীরা শ্রীমায়ের কাছে গিয়ে বলেন যে এইরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, যেখানে রাজনৈতিক অস্থিরতা, স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের যে সংবিধান, তার যে রাজনৈতিক কাঠামো, তার যে শিক্ষা কাঠামো, তার যে জাতিগত যে তার যে বৈশিষ্ট্য, সমস্ত ক্ষেত্রে একটা প্রচন্ড অস্থিরতা এবং সংকট। এবং সেই সংকটটা আজকেও কিন্তু খুব কম নয়। এইরকম একটা ক্ষেত্রে ঠিক শ্রী অরবিন্দ যে কতখানি প্রাসঙ্গিক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, এবং যে সমস্ত দর্শন এবং চিন্তা এবং মতবাদগুলো যে প্রাসঙ্গিকতা একসময় ছিল কালের ধারায়, সেগুলো তার প্রাসঙ্গিকতা কিভাবে হারিয়েছে, কেন হারিয়েছে, কারণটা কোথায়, শ্রী অরবিন্দ এই যে তার বিশ্লেষণ তিনি করেছেন, যে প্রাক স্বাধীনতা কালে তিনি যখন কলম ধরেছিলেন, সেই থেকে তিনি যখন রাজনীতি জীবনের বাইরে, আপাত দৃষ্টিতে বাইরে চলে এসে তিনি এক গভীর সাধনায় আত্মমগ্ন হয়ে
বাইরের দৃষ্টিতে বিশ্বের সাথে প্রায় সম্পর্ক সব ছিন্ন করে তিনি যে উপলব্ধি করেছেন, সেই সময়ও তার যে সৃষ্টি, সেই দিকে যদি পাঠক পণ্ডিতেরা দৃষ্টি ফেরান, দেখবেন তিনি কত সক্রিয় সমগ্র বিশ্ব পরিস্থিতির সম্পর্কে। অথচ 40টা বছর তিনি একটা কক্ষে কাটিয়েছেন তার এক অন্তর্জগতে অধ্যাত্মের চেতনার অভিযানের ক্ষেত্রে, এক বিরল পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তিনি নিজেকে আড়াল করে নিয়েছিলেন। কিন্তু সেই সময়ে তার যে বিশ্লেষণ, তার যে বিশ্ববিখ্যাত, যা তার সমগ্র রচনাবলীর মধ্যে আমরা পাই, ভাবলে অবাক হতে হয় কত সংশ্লিষ্ট ছিলেন সেই সময়ে সমস্ত বিষয়ে। তাহলে বাইরের দৃষ্টিটাই সব নয়। চেতনার একাত্মীকরণ, চেতনার একাত্মতা, সমস্ত কিছুর সাথে চেতনায় সাযুজ্য, সেটা ঋষি জীবনের পক্ষে সম্ভব, ঋষিদের পক্ষেই সম্ভব, এবং সেটা তার অমর রচনার মধ্যে আমরা পাই। বিস্মিত হয়ে যাই পড়লে। সেই শ্রী অরবিন্দ 70-এর দশকে কতখানি প্রয়োজন সেই অনুভব করায় শ্রী অরবিন্দ অনুরাগী কিছু সাধক মাকে এসে অনুরোধ করেন। মা তাদের অনুরোধে সম্মত হন এবং যে প্রতিষ্ঠানটির নাম সেই সময় স্থিরীকৃত হয়েছিল শ্রী অরবিন্দোজ অ্যাকশন, মা তাকে আশীর্বাদপুত করেন এবং চরিত্রের দিক থেকে এটি একটি ভিন্ন, সেই দিক নির্দেশিকাও তিনি প্রায় ঠিক করে দেন এবং সেটা হবে অন্যান্য যে শ্রী অরবিন্দ সম্পর্কিত যে কেন্দ্রগুলো, তার যে ধারা, তার যে বৈশিষ্ট্য, বলা যায় ঠিক তার যেন বিপরীত। অর্থাৎ কেন্দ্রগুলিতে মানুষ আসে, উৎসাহীরা পঠন পাঠন করেন, শ্রী অরবিন্দের যে আন্তর্জীবন, যে যোগের জীবন, যে অধ্যাত্মের জীবন, মানুষের এই বহির্জীবনের মধ্যেও যে একটা অন্তরঙ্গ জীবন আছে, চেতনার স্তরবিন্যাস আছে, সেগুলোকে আবিষ্কার করার যে শৈলী, শ্রী অরবিন্দ অতীতের ধারাকে অনুসরণ করে তার অভিজ্ঞতার মধ্যে যেগুলোকে তিনি সামনে এনেছেন, সেইটাকে অনুসরণ করার জন্য, অনুধাবন করার জন্য উৎসাহী মানুষেরা কেন্দ্রে আসেন। শ্রী অরবিন্দ কেন্দ্রগুলোর চরিত্রগত বৈশিষ্ট্যের দিক থেকে এইরকমটি, কিন্তু শ্রী অরবিন্দোজ অ্যাকশন সেই অর্থে এটা একটা গতিময় মুভমেন্ট যাকে বলে। অর্থাৎ সে যাবে মানুষের কাছে। শ্রী অরবিন্দ কতখানি প্রাসঙ্গিক সেটি বিভিন্ন কাজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে, ব্যবহারিক জীবনের নানান আঙ্গিকের মাধ্যমে সে ছোট 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 করে একটা বিকল্প, যে একটা পথ, সমস্ত দিক থেকে যে একটা বিকল্প পরীক্ষা নিরীক্ষা, সেইটি মানুষের সামনে তুলে ধরার জন্য
সে পৌঁছবে বিভিন্ন তার পন্থা নিয়ে। শ্রী অরবিন্দোর অ্যাকশন সেই জন্য কেন্দ্রগুলির বিপরীত ধর্মী যেন বলা যায়, অর্থাৎ তারা মানুষের কাছে যাবে সমস্ত তাদের কর্মকাণ্ড কর্মধারা নিয়ে। এবং সেই শ্রী অরবিন্দোর অ্যাকশন তার সাধ্যমতো জাতীয় স্তরে বিভিন্ন রাজ্যে ছোট ছোট করে বিভিন্নভাবে তার কাজ করেছে। আজও তার রেশ, তার প্রভাব বাইরে যতটা না পরিলক্ষিত, ভিতরে ভিতরে তার সুদূর প্রসারী প্রভাব আজ না হয় কাল তা প্রমাণিত হবে নিশ্চয়ই। তার কারণ মানুষের প্রকৃতি এখনো যে জায়গায় আছে, শ্রী অরবিন্দর ভাষায় বলতে গেলে মানুষ এখনো চিন্তাশীল পশু বা পশু মানুষ। বুদ্ধিমান হলেও, পণ্ডিত হলেও, শিক্ষিত হলেও, কোট আনকোট জ্ঞানী হলেও, পাণ্ডিত্যের বিপুল সম্ভার কোনো মানুষের অর্জন করা হলেও প্রকৃতিতে সে মানুষ পুরোপুরি মানুষত্বর যে একটা অবস্থান, যেটাকে আমরা প্রতীকী ভাষায় বলতে পারি দিব্য, যা একটা পূর্ণতার যেন পরাকাষ্ঠা, সমস্ত কিছু সেখানে সম্মতিপূর্ণ, প্রেমময়, ভ্রাতৃত্বময়, সমতা, সেখানে কোনো বৈষম্য নেই, বিভেদ নেই, বৈচিত্র্যতা আছে। এমন যে চেতনার স্তর, সেই চেতনার স্তরে উঠে গিয়ে সেই চেতনার স্তর থেকে সমস্ত কিছু করা, রাজনীতি, পেশাগত জীবন, দাম্পত্য জীবন, সামাজিক সম্পর্ক, একটা নতুন বিন্যাস, নতুন ধারা। সে ধারার সাথে আজকের মানুষ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সমাজসেবী, সংস্কারক মানুষরা সেই অর্থে ব্যতিক্রমবাদে অভ্যস্ত নয়, যে ভিতরের জীবনে স্থিত হয়ে চেতনার অখণ্ডতা, চেতনার যে বিশ্বজনীন যে চেতনা, সেই চেতনাকে সর্বত্র সর্বক্ষণ ধরে রেখে সেই আলোকে সমস্ত কিছু করা, ভাবা, তার যে একটা ব্যাপক দৃষ্টান্ত সমাজে, সেটা আজকে বড় বিরল বহুকাল থেকে, অথচ এটা একসময় ছিল না। আমরা যে ভারতবর্ষের ইতিহাস পাই, যে প্রাচীন ইতিহাস, সেই ইতিহাস আজকে খুঁড়ে খুঁড়ে বেরোচ্ছে, আরো বেরোচ্ছে। যা কিছু জানা ছিল তার বাইরে বহু অজানা সমস্ত তথ্য সামনে আসছে। শিল্পে, সাহিত্যে, দর্শনে, বিজ্ঞানে, স্থাপত্যে, কৃষিকার্যে, বাণিজ্যে, ধর্মে কি বিপুল একটা সমৃদ্ধ ভারত, সেই প্রাচীন ভারত, অসম্ভব। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা বলি পাশ্চাত্য, সেই তার যে প্রভাব, তার যে প্রসার, আজকে গবেষণায় উঠে আসছে যে সেই সব ক্ষেত্রগুলোতে ভারত সে কবেই তার মৌলিকত্ব অর্জন করেছিল, যেমন ইজিপ্ট করেছিল, যেমন আমরা জানি সে সভ্যতার খুব বেশি পাওয়া যায় না, কিছু কিছু তার আভাস পাওয়া যায় সেই মায়া সভ্যতা। তার সাথে তুলনীয় সেই প্রাচীন ভারতের সভ্যতা, তার সেই সময় শিক্ষা ব্যবস্থা
কত বাস্তবমুখী ছিল, কত জীবনমুখী ছিল তখনকার শিক্ষা ব্যবস্থা। সেখান থেকে বহু 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 দূর সরিয়ে আনা হয়েছে। কেননা এর জন্য আমরা দায়ী। কোনো বহিঃশত্রু যতটা না দায়ী, তার থেকে বেশি আমরা দায়ী। তার কারণ একাধিক। একটা সময় আমাদের বাইরের জীবন শুকিয়ে গেল, আমাদের জড়জাগতিক জীবন, যে জীবনকে আশ্রয় করে আমাদের এই সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিল্পীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত ক্ষেত্রগুলো থেকে আমরা পিছিয়ে পড়লাম। আমাদের তামসিকতার জন্য, ভুল দৃষ্টিভঙ্গির জন্য, এবং একটা সময়ে যেটাকে বলা যেতে প্রায় মধ্যযুগ আমাদের, সেই সময়ে সেই সুপ্রাচীন ঐতিহ্যের যে অবনমন হয়েছিল, যে শিথিলতা এসেছিল সামাজিক জীবনে, একটা নিষ্পৃহতা এসেছিল, বৌদ্ধ এবং শঙ্করাচার্যের যে ধারা, সেই ধারার যে নেতিবাচক দিক আমরা নিয়েছিলাম, আমরা গ্রহণ করেছিলাম, যার কথাই হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এবং সেই ধারার প্রভাব কিন্তু আজও রয়েছে। অর্থাৎ যা কিছু দেখছি এটা ক্ষণস্থায়ী, যা চিরস্থায়ী, যা অমর, যা শাশ্বত, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর বাকি যা কিছু এই জড় জগতের, এই রূপের জগতের যে সৃষ্টি, সেগুলো মায়া, তার মধ্যে অজ্ঞানতা আছে, সুতরাং তা মিথ্যা। এই যে প্রবণতা ধর্মে, এটা কিন্তু ভারতবর্ষের, আদি ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষে ছিল না। সর্বং খল্লিদং ব্রহ্ম বসুদেব সর্বমিতি, সেখানে কি বলা হয়েছে? এই উচ্চারণের মধ্য দিয়ে কি বোঝানো হলো? সমস্ত কিছুই সেই পরা চৈতন্যের সৃষ্টি, সমস্ত কিছুতেই তিনি রয়েছেন, ব্যাপ্ত রয়েছেন, সমস্ত বিশ্ব চরাচরে তিনি নিজে অনুষ্ঠিত হয়েছেন, নিজে তার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছেন, হয়ে চলেছেন। এই তো সেই কথার অর্থ। সেখানে তো রাজনীতিবাদ নেই, সেখানে তো অর্থনীতিবাদ নেই, সেখানে তো শিক্ষাবাদ নেই, সেখানে তো গারস্থ জীবনবাদ নেই। ঋষিরা তারা কি বিভাগী ছিলেন? তারা কি সংসার বিমুখ ছিলেন? কোথায়? ঋষিদের জীবনে তাদের সম্পত্তি ছিল। সেই সময়, সেই চেতনা, সেই দৃষ্টিতে যদি আমরা দেখি, তাদের স্ত্রী, একাধিক স্ত্রীও ছিল। কিন্তু তাদের এই তথাকথিত সম্ভোগ, ভোগ সম্বস্য, জড়জীবন সম্পর্ক, আকাঙ্ক্ষা তাড়িত জীবন ছিল, সমস্ত জীবনটা বাধা ছিল সেই উচ্চ চেতনার আলোকে। এবং আমরা যদি ভারতীয় রাষ্ট্রতন্ত্র, যদি বিপুল সেই ইতিহাস জানার সুযোগ এবং সময় না থাকে, আমরা শ্রী অরবিন্দ যে ভারতীয় রাষ্ট্রতন্ত্র নামে দীর্ঘ প্রবন্ধ লিখছেন কয়েকটি অধ্যায়ে, যা ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচারের শেষের দিকে আমরা পাই, সেখানে তিনি দেখিয়েছেন ভারতের রাষ্ট্র ব্যবস্থা, ভারতের সামাজিক সম্পর্ক, ভারতের প্রত্যেকটি ক্ষেত্রে তার যে গণতান্ত্রিকতা, গণতান্ত্রিক ব্যবস্থা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কত গভীরে ছিল, কত স্বতঃস্ফূর্ত ছিল।
কোনো একটা সিস্টেমকে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়নি। সমস্ত কিছুই একটা গণ মতামতের ভিত্তিতে ছিল। ভারতীয় রাষ্ট্রতন্ত্রের পড়লেই আমরা বুঝতে পারবো সেই সময়কার কি অবস্থাটা ছিল। কিন্তু আজকের ছাত্ররা, আজকের নতুন প্রজন্ম, মধ্যবয়সীরা ভারতের সেই ব্যবস্থাটি, সুপ্রাচীন ভিত্তিটিকে তারা গ্রহণ করলেন না। তার কারণ যে পাঠ্য সূচির মধ্য দিয়ে ছাত্র সমাজ শিক্ষিত হয়, সেখানে ইতিহাসে তার সেই ব্যবস্থা, তার যে বৈশিষ্ট্য, ভারতে তার যে গ্র্যান্ড ন্যারেটিভ, সেই জানার সুযোগ যথেষ্ট তৈরি করা হয়নি। এমন একটা শিক্ষা ব্যবস্থা স্বাধীনোত্তর কালে তৈরি করা হয়েছিল, সেটাকে আমরা বলতে পারি লর্ড ম্যাকলে ভারতবর্ষের বৈশিষ্ট্যকে ভুলিয়ে দেওয়ার জন্য দেশটাকে ব্যাপটাইজ করে পাশ্চাত্য সভ্যতার আলোকে একটা নতুন শিক্ষিত সমাজ তৈরি করার ক্ষেত্রে লর্ড ম্যাকলে যে শিক্ষা ব্যবস্থার সূচনা করেছিলেন, যার ফলে একটা নতুন শিক্ষিত বাবু সমাজ গড়ে উঠল ধীরে ধীরে। তারাই ব্রিটিশের প্রশাসনের নানান ক্ষেত্রে তারাই স্থান অধিকার করল, এবং সেই আলোকে একটা বিপুল শিক্ষিত সমাজ তৈরি হলো। তারা মূল শিকড়টা ভুলে গেল, শিকড়ের সাথে তাদের আর সেই যোগ রইল না। যদিও তাদের বহির্বিশ্ব সম্বন্ধে অনেক জ্ঞান, বিশ্ব সাহিত্য, বিশ্ব সংস্কৃতি সম্বন্ধে ভারতকে বাদ দিয়ে সেটাকে আমরা উপেক্ষা করছি না, কিন্তু আমার দেশের যে ভিত্তি, তার যে গৌরব, তার যে অ্যাচিভমেন্ট, সেটার দিকে ফিরে তাকাবার সময় পেল না সেই শিক্ষিত সমাজ। কেন সেই ইতিহাস সেখানে গৌণ হয়ে গেল নতুন শিক্ষা সূচির মধ্যে। ফলে আমরা মেকলেরই একটা নতুন সংস্করণ, যে সংস্করণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে শুরু হয়েছিল, তারই আমরা উত্তর সুরি স্বাধীনোত্তর কালের পর থেকে। সুতরাং এটা সচেতনভাবেই বোধহয় করা হয়েছিল, বা ভারতবর্ষের এই যে মূল যে ঐতিহ্য, সেইটার সম্বন্ধে নব্য শিক্ষিত সমাজ, তার যে আদি ঐতিহ্য, সেটার ব্যাপারে তাদের উন্নাসিকতা ছিল। সমস্ত বিষয়ে পাশ্চাত্যের দিকে তাকানোর যে প্রবণতা, যে প্রবণতাকে শ্রী অরবিন্দ বলেছেন এক জায়গায়, আমরা ইউরোপিয়ান এপ হয়ে উঠেছি, মানে ইউরোপীয় বাঁদর নকল করেছি, নিজের অস্তিত্বের যে শিকড় সেটাকে জানিনি। যে রামমোহন এত বড় সামাজিক অবদান, সমাজ সংস্কারকদের মধ্যে রামমোহনের অনেক রীতির কাছে ভারতবাসী ঋণী। সেই রামমোহন পর্যন্ত সংস্কৃত ভাষা, যে ভাষার উপর একটা সভ্যতা দাঁড়িয়েছিল, সেটাকে তিনি বাধা দেন যাতে তার সম্প্রচার না হয়, তার জন্য প্রসার না হয়, শিক্ষা ব্যবস্থার মধ্যে যাতে সেটা গুরুত্ব না পায়। এই সমস্ত তথ্য উঠে এসেছে। তিনি ব্রিটিশ শাসকের কাছে সে চিঠি লিখেছেন। সুতরাং আমাদের যে দুর্বলতা, আমাদের যে পিছিয়ে পড়া, আমাদের দেশের শিকড় থেকে যে আমরা অনেক সরে এসেছি, তার কারণ আমরা নিজেরা। আমাদের জন্যই বিদেশি শক্তি, বাইরের শক্তি সুযোগ পেয়েছে, আমরা সে সুযোগ করে দিয়েছি, সচেতনভাবে অচেতনভাবে। সেই শ্রী অরবিন্দ সমস্ত ভারতবর্ষের সুপ্রাচীন সভ্যতা, আর তিনি যে বিদেশে তিনি 21 বছর পর্যন্ত তার যে শিক্ষা, বাস্তবে তিনি নিজের মাতৃভাষাটা জানতেন না, এখানে এসে শিখেছেন ভারতবর্ষে। 1893 সালে যখন তিনি
সেই 7 বছর বয়সে চলে গিয়েছিলেন, 21 বছরে ফিরেছেন, শুরু করেছিলেন। শুরু করে তিনি ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, প্রাচীন সংস্কৃত ভাষাকে আদ্যপান্ত তিনি তা আত্মস্থ করে তারপরে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেই আলোকে, সেই শ্রী অরবিন্দ যে দৃষ্টিতে তিনি সমগ্র বিশ্বকে দেখেছেন, এক সমন্বয় দৃষ্টিতে, যে শ্রী অরবিন্দ সম্বন্ধে বহু পাশ্চাত্যের মনীষীরা বলেছেন, রমারোলা যেমন বলেছেন, নোবেল লরিয়েট, ভারতবর্ষে যিনি খুব প্রিয় মানুষ ভারতীয় মানুষের কাছে, সে নোবেল লরিয়েট বলেছিলেন যে শ্রী অরবিন্দ হচ্ছেন প্রাচ্য এবং পাশ্চাত্যের প্রতিভার শ্রেষ্ঠ সমন্বয়, greatest synthesis of the genius of the East and the genius of the West. তো সেই জিনিয়াস, তিনি শ্রেষ্ঠ সমন্বয়, তার সৃষ্টির দিকে তাকানোর, সেই সৃষ্টির দিকে চোখ ফিরিয়ে বুদ্ধিকে সেই সৃষ্টির দিকে তন্নিষ্ঠ পাঠকের মতো তাকে জানা, সেই পরিসর তৈরি করা জন্যই শ্রী অরবিন্দ জ্যাকসন মা তৈরি করেছিলেন। 29শে জুলাই তার 51তম প্রতিষ্ঠা দিবস বলা যায়। আজকে ভীষণ প্রয়োজন। আজকে আমরা জানতে পাচ্ছি যে আম্বেদকর ভারতীয় সংবিধান রচয়িতা বলে বলা হয়, আসলে তিনি যারা লিখেছিলেন এক্সপার্টসরা সংকলন করে, তিনি সেটাকে প্রায় বলা যায় তিনি ওভারঅল তিনি পৌরোহিত্য করেছেন, কিন্তু সেই অর্থে তিনি নিজে হাতে এই সংবিধান রচনা করেননি। বেশিরভাগটাই হচ্ছে ওয়েস্টমিনিস্টার স্টাইলের সমস্ত জিনিসগুলোকে এখানে সংকলিত করা হয়েছে। এবং তথ্য বলছে, আম্বেদকর বলেছেন, একদম সে তথ্য, প্রতিষ্ঠিত তথ্য, তিনি বলছেন পরবর্তীকালে কিছুদিন পরে 1948 সাল সম্ভবত তিনি বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে আমি সেই সংবিধানটাকে, যে সংবিধানটা প্রতিষ্ঠিত সংবিধান বলে গৃহীত হলো, যে আমরা মানে সেটাকে ইচ্ছা হচ্ছে যে সেটাকে ছিঁড়ে ফেলি। তিনি বুঝতে পেরেছিলেন যে সংবিধানটা তৈরি হয়েছে সেটা ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় যে বৈশিষ্ট্য, তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা একটা অনুকরণ করার সংবিধান, যার জন্য সবচেয়ে বেশি সংশোধন হয়েছে স্বাধীনোত্তর কালে। পৃথিবীর ইতিহাসে একটা সংবিধান এত সংশোধিত হয়। আজকে বোঝা যাচ্ছে যে রিজার্ভেশন, যে সংরক্ষণ, সেটা তিনি বলেছিলেন যে 10 বছর মোটামুটি যেন থাকে তার, আজকে সেই সংরক্ষণ আরো চেপে বসছে এবং এটি অবৈজ্ঞানিক। সেটা মহামান্য উচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত কতকাল আর সংরক্ষণ থাকবে? চাকরিতে, পেশায় যারা পিছিয়ে পড়া, প্রকৃতপক্ষে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের উন্নতির জন্য, তাদের বিকাশের জন্য, চেতনার উত্তরণের জন্য সামাজিক সাপোর্ট দেওয়া। কিন্তু সর্বত্র পেশাগত জীবনে যে সংরক্ষণের পলিসি, তাতে যে গুণগত মান, তার সাথে যে কম্প্রোমাইজ করতে হয়, সুপ্রিম কোর্ট কিন্তু সেই অবজারভেশন দিয়েছেন যে কতকাল এখনো সংরক্ষণ থাকবে। হিন্দু মুসলমানের যে সমস্যাটা আজকে মুখে আমরা বলছি, এই সমস্যার সমাধান হয়নি এখনো। এর জন্য দায়ী সেই সময়কার নেতৃত্ব, ভারতীয় নেতৃত্ব। প্রাক স্বাধীনতা কাল থেকেই শ্রী অরবিন্দ বারবার বলেছেন এই সমস্যাটি নিয়ে, এবং স্বাধীনতার পরেও তিনি সাবধান করেছেন সমস্যাটিকে রাজনৈতিকভাবে, রাজনৈতিক চতুরতার জন্য যে ঐক্যের কথা বলা হয়েছে দুটো মূল সম্প্রদায় হিন্দু এবং মুসলমান, সেটা কিন্তু ঠিক হলো না। এই সমস্যা কিন্তু আবার মাথা চাড়া দেবে, এবং তিনি তার কারণ বলেছেন, তার কারণের সমাধানও বলেছেন। এখনো পর্যন্ত সেই কাজটি হয়নি।
স্বাধীনোত্তর কাল থেকে এত কাল চলে এসেছে। এবং তার সাথে রয়েছে বিদেশি ইন্ধন দেওয়ার জন্য কিছু শক্তি। মানুষের অজ্ঞানতার সুযোগে, বিশেষ করে অশিক্ষিত যখন মানুষ থাকে, সে অশিক্ষার সুযোগে অনেক কিছু তাকে দিয়ে করানো যায়। এটা অশিক্ষা এবং অজ্ঞানতার কুফল। এবং সেই বিদেশি শক্তিরা সংখ্যালঘু একটা শ্রেণীকে চাইছে তার মাধ্যমে তাদের রাজনৈতিক ধার্মিক যে সম্প্রসারণবাদ সেটা চালাতে, এবং তার জন্য আজও আমরা ভুগছি। আজকে ভারত দ্বিখণ্ডিত। আজকে ভারতের তিব্বত চলে গেছে, বার্মা নেই, সিংহল নেই, আফগানিস্তান নেই, আকসাই চীন, পিওকে, শ্রী অরবিন্দ যে স্বপ্নের ভারত, ভবিষ্যতের ভারত, সে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের কথা কেউ ভাবলেন না। যখন তিনি একদম সে অগ্নিযুগের ঋষি, তখন থেকে তিনি যে ভারতবর্ষের কথা বলছেন, তার উত্তরসূরীরা, তার ভাব শিষ্যরা বেশিরভাগই মারা গেলেন। কংগ্রেসী নেতৃত্বের মধ্যে যারা রইলেন তাদের অধিকাংশই তারা পাশ্চাত্যের সভ্যতার দ্বারা সম্মোহিত। গান্ধীজির সম্পর্ক শ্রী অরবিন্দ বলেছেন যে পলিটিক্যালি গান্ধীজির বেশিরভাগ তার পদক্ষেপ, তার সিদ্ধান্তকে তিনি অনুমোদন করেন না। তার ছেলে যখন দেখা করতে গিয়েছিল শ্রী অরবিন্দের কাছে, তিনি শ্রী অরবিন্দ তার সেই মনোভাবটি জানাতেও দ্বিধা করেননি। শ্রী অরবিন্দ বরাবরই তিনি যা বুঝেছেন সমন্বয়ের দৃষ্টিতে, যোগীর দৃষ্টিতে, আজকে দেখছি সেই সময় তিনি যা যা বলেছেন তাই সত্যি। তিনি বলেছিলেন এই যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হলো, কি কি হবে, কি কি হতে পারে, বৈশক্তি আক্রমণ, সাম্প্রদায়িক দাঙ্গা, দুটি সম্প্রদায়ের মধ্যে অস্থিরতা। এমনকি তিনি বলেছিলেন একেবারে তার দেহত্যাগের কিছুদিন আগে যে বিদেশি শক্তির আক্রমণ ভারতবর্ষে হবে তিব্বতের দিক থেকে। চায়নার সম্বন্ধে তিনি ইঙ্গিত করে বলেছিলেন। আজকে যে চীনের যে রূপ আমরা দেখছি, একটা অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের যে চেষ্টা, এবং যার জন্য বহু রাষ্ট্র আজকে মুখর হয়েছে চীনের বিরুদ্ধে, শ্রী অরবিন্দ প্রাক স্বাধীনতাকালে যখন তিনি অরবিন্দ ঘোষ, তখন তিনি লিখছেন চীনের চেহারা কি হবে। মিলিয়ে দেখবেন 1908 সালের লেখা, আমরা অবাক হয়ে যাই। কালোজয়ী দৃষ্টিতে, ঋষি দৃষ্টিতে তিনি দেখেছিলেন। দেহত্যাগের আগেই বললেন, কিছুদিন আগেই, যে তিব্বত থেকে চীনের আক্রমণের বিপুল বিপদ অপেক্ষা করছে, তাই ঘটেছিল। তিনি বলেছিলেন যে কমিউনিজম আদর্শের দিক থেকে ভালো, কিন্তু প্রয়োগের দিক থেকে তার অসংখ্য ত্রুটি, এটাও পৃথিবীতে বাস্তবায়িত হবে না। অথচ তিনি সোভিয়েত রাশিয়া যখন 1917 সালে বিপ্লব হলো, তিনি প্রথম অকুণ্ঠ চিত্তে তার প্রশংসা করলেন। আফটার দি ওয়ার যে চ্যাপ্টারটি লিখেছিলেন আইডল মিনিট, সেখানে তিনি প্রশংসা করেছেন, কিন্তু প্রশংসা করেই বলেছেন যে এই লক্ষ্য নিয়ে, এই প্রযুক্তি নিয়ে, এই বিপ্লবের যে কলাকৌশল, তার যে পদ্ধতি, এই নিয়ে যদি এগোয় তাহলে কিন্তু কমিউনিজমের ভবিষ্যৎ কি হতে পারে, সোভিয়েটের ভবিষ্যৎ কি হতে পারে। সোভিয়েট ভাঙবে, ভেঙে টুকরো হবে। স্ট্যালিনের নেতৃত্বে যে সোভিয়েট হয়েছিল, আজকে সোভিয়েট আর নেই। চীনের স্বরূপ কি হবে তিনি বলে দিলেন। আজকে সেই চীনকে মিলিয়ে দেখুন সেই সময়কার শ্রী অরবিন্দের লেখা। শিক্ষা ব্যবস্থায় তিনি হচ্ছেন দিশারি, গ্লোবাল এডুকেশনে। আজকে তার শিক্ষা ব্যবস্থায়, সিস্টেম ন্যাশনাল এডুকেশনে তিনি যা যা লিখেছেন, সেই সময় মনে রাখতে হবে তিনি প্রথম জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন। টাউন হলে তাকে সম্মানিত করে, তাকে সেই পদে
রবীন্দ্রনাথ, সুবোধ মল্লিক প্রমুখেরা সেই জাতীয় কলেজে প্রথম জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ করেছিলেন। সেখান থেকে তিনি রাজনীতিকে প্রত্যক্ষ নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পদত্যাগ করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটাকে আজকে বলা হয় যাদবপুরে, যখন বেঙ্গল ন্যাশনাল কলেজ চলে গেল, তার যে পরিবর্তিত যে শিক্ষাসূচি সেটাকে তিনি প্রত্যক্ষ করে সেদিনই তিনি সাবধান বাণী করেছিলেন, আশঙ্কা প্রকাশ করেছিলেন শিক্ষার বাস্তব কি করুণ অবস্থাটা হতে পারে। পড়ে দেখুন কি করুণ পরিস্থিতি হতে পারে, যেটা আজকে সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। সমস্ত শিক্ষার নীতিটাকে তিনি বিশ্বজনীন দৃষ্টিতে দেখেছিলেন। একটা মানব সভ্যতার সূতিকাগার যে শিক্ষা, সেই দৃষ্টিতে তিনি এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন লিখেছেন, ব্রেন অফ ইন্ডিয়া লিখেছেন। মানব সভ্যতার ইতিহাসে মনস্তত্ত্বের ভিত্তিতে, মানুষের চেতনার প্রতিষ্ঠার ভিত্তিতে যে একটা সভ্যতা গড়ে উঠতে পারে কিভাবে, তার প্রযুক্তি হচ্ছে শিক্ষা। শ্রী অরবিন্দ তার রূপকার। আজকে কি অবস্থা শিক্ষা, আজকের শিক্ষিত সমাজের একটা ব্যাপক অংশের মধ্যে কি স্থূল জীবনবোধ, পরিবার ভাঙছে, সংসার ভাঙছে, সকল শিক্ষিত কোট আনকোট একটা বিপুল শিক্ষিত সমাজের মধ্যে দুর্নীতি, নেপোটিজম, দলীয় কন্দল, রাজনৈতিক অন্তর্ঘাত, সমস্তটাই কিন্তু একটা শিক্ষিত কোট আনকোট শিক্ষিত সমাজের মধ্যে ঘটে। অশিক্ষিতদের মধ্যেও ঘটে, মানে যারা লেখাপড়া শেখার সুযোগ পায়নি। সেখানে ঘটার কারণ থাকতে পারে তাদের মধ্যে চেতনার উন্মেষ হয়নি, শিক্ষা নাকি চেতনার উন্মেষ করে। কিন্তু শিক্ষিত সমাজের মধ্যে আজকে কি রাজনৈতিক অস্থিরতা, আজকে রাজনৈতিক যে ভাষা, আজকে রাজনৈতিক যে সংস্কৃতি, মনে হয় যে একটা সুন্দর জীবনের ছবি সেখানে আমরা পাই। একটা অসম প্রতিযোগিতা, একটা অসহিষ্ণুতা, অদ্ভুত বিদ্বেষ, একটা সবসময় যেন একটা বিদ্বেষের পরিমণ্ডল রয়েছে রাজনীতির ক্ষেত্রে। সংবাদপত্র খুললেই আপনি দেখবেন নির্বাচনের নামে যে প্রতিযোগিতা, যে হিংসা, যে অস্থিরতা, যে পারস্পরিক অশ্লীল ভাষা প্রয়োগ। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতীয় রাষ্ট্রতন্ত্র এটা ছিল না। এগুলো সব পাশ্চাত্য সভ্যতার অনুকরণে। শ্রী অরবিন্দের অবদান, শ্রী অরবিন্দ সেগুলোকে ব্যাখ্যা করেছেন, বলেছেন। চেতনার, মানুষের মূল কথা হচ্ছে চেতনা। চেতনাটাই যদি মহিয়ান না হলো, তাহলে তার উপর ভিত্তি করে কি দাঁড়াবে? সংসার দাঁড়াবে না, অর্থনীতি দাঁড়াবে না। সমস্ত জায়গায় একটা প্রতিযোগিতা, অবিশ্বাস, শোষণ, অধিকারের দাপট, ডমিনেশন, সংসারের সম্পর্কের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমস্ত জায়গায়। এবং ভোগের নিরিখে, অর্থনীতির নিরিখে মানুষ যেন পলিটিক্যাল আর ইকোনমিক বিংস না, মানুষ একটা এসেনশিয়াল, তার মধ্যে একটা নান্দনিক সত্তা, একটা চৈতন্য সত্তা সে বেড়ে উঠছে। সে নাইদার পলিটিক্যাল নন ইকোনমিক। পলিটিক্স এবং ইকোনমিক্স হচ্ছে তার অফশুট। মার্ক যে বলেছিলেন, বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার। অর্থাৎ মেশিনারি বদলে দাও, রাষ্ট্র কাঠামোটা বদলে দাও, গণতন্ত্র থেকে সমাজতন্ত্রের মানুষ হয়নি, সে পরীক্ষা ব্যর্থ। শ্রী অরবিন্দ বিস্তৃতভাবে এই নিয়ে বলেছেন। আজকে আমরা শ্রী অরবিন্দ অ্যাকশনের 51তম প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে এটুকু স্মরণ করলাম যে আমরা যারা শ্রী অরবিন্দ অনুরাগী বা শ্রী অরবিন্দ কর্মী বলে আমরা যারা ভাবছি, বা নতুন করে যারা দিকভ্রান্ত সেই সমস্ত মানুষরা শ্রী অরবিন্দর দিকে তাকাতে চাইছেন, শ্রী অরবিন্দকে জীবনে গ্রহণ করে কাজ করতে চাইছেন, আজ কিন্তু সেই সময়। এবং আমাদের দেখাতে হবে জীবনে, নিজের জীবনটা একটা দৃষ্টান্ত, যে চেতনার সোপানে বেড়ে উঠেছিস, সে কখনোই সে আত্মসংরক্ষণশীল মানুষ হতে পারে না। তার মধ্যে একটা
প্রসারতা, বিশ্বজনীনতা থাকবে তার সমস্ত কর্মে, তার সম্পর্কে। আজকে সমস্ত শ্রী অরবিন্দ কর্মীদের বা যারা যে ক্ষেত্রে আছেন তাদের ভাবতে হবে যে শ্রী অরবিন্দকে স্বীকার করার মানেই হচ্ছে গোটা জীবনটাকে পুনর্নির্মাণ করা। ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, যে সমাজের সাথে আমার যে আদান প্রদান, সে সমস্ত সম্পর্কের পুনর্বিন্যাস, পুনর্গঠন। চোখ বুঝে ধ্যান করা মুষ্টিমেয় সাধক, তাদেরও প্রয়োজনীয়তা। যারা যদি সেই ডাক পান, সেই ডাকে তারা, কিন্তু আমরা কেউ সেই বিভাগী সন্ন্যাসী নয়, মঠ সন্ন্যাসী নয়। সুতরাং আমাদের মতো মানুষ যে প্রতি মুহূর্তে সমাজের সাথে যে সম্পর্কিত, তাকে সমাজের সমস্ত ব্যাপারে তাদের একটা সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক জীবন, সঠিক কর্ম, এবং সেটা শ্রী অরবিন্দের চেতনার আলোকে। এবং সেটা যদি প্রতিফলন না হয় আমাদের জীবনের মধ্যে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে, মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কি করে আসবে? সুতরাং সেটা মনে রেখেই শ্রী অরবিন্দোজ অ্যাকশন এতটাই প্রাসঙ্গিক, শ্রী অরবিন্দ এতটাই প্রাসঙ্গিক, কোনো ভাবালুতার বেগে বলছি না। আমি প্রত্যেকটা শিক্ষিত মানুষকে বলছি, আপনারা তো প্রচুর পড়াশোনা করেছেন, নানান দর্শন, সাহিত্য, পাশ্চাত্য দর্শন, সভ্যতা। জাস্ট রিড শ্রী অরবিন্দ। অবিশ্বাসের দৃষ্টিতে শ্রী অরবিন্দকে পড়ুন। তার রাজনৈতিক বিশ্ববিখ্যা, তার সাহিত্য, তার শিল্প, তিনি মনস্তত্ত্বের শিরোমণি। একটা মানুষের জীবনের মধ্যে যে জীবন আছে তার সমস্ত স্তরকে তিনি উদ্ঘাটিত করে রেখেছেন আমাদের সামনে। আমাদের মতো ভাষায় তিনি হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং সেই শ্রী অরবিন্দকে কিন্তু আজকে খুব দরকার। সেই শ্রী অরবিন্দকে যদি বুঝতে পারি, আমি একজন ভালো শিক্ষক হয়ে উঠব। নতুন যুগের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার কোটানকোট যে সমস্ত শিক্ষক দেখতে পারি ব্যতিক্রম ছাড়া, যে সমস্ত রাজনীতিবিদদের দেখি ব্যতিক্রম কথা আলাদা, যে সমস্ত ব্যবসায়ীদের দেখি ব্যতিক্রম সংখ্যক সবসময় কম। আমরা আগামী দিনে সেই বিপুল সংখ্যায় সেই নতুন মানুষ, নতুন শিক্ষিত সমাজ, নতুন শিক্ষক, নতুন রাজনীতিবিদ, নতুন ব্যবসায়ী, নতুন বিশ্বজনীন চেতনার আদলে, কেন তার নিজের জীবন আর বিশ্বগত জীবন অভেদ, অভিন্ন। এইটাই তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, ইনক্লুসিভনেস। সেই অ্যাওয়েকেনিংটা কিন্তু প্রযুক্তি নির্ভর, শৈলী নির্ভর, অনুশীলন নির্ভর। সেটা কোনো নৈতিকতা দিয়ে আর বুদ্ধিগতভাবে কিছুতেই হয় না। প্রকৃতির পরিবর্তনের যে অনুশীলন, সেটা শ্রী অরবিন্দ দিয়েছেন। সেটাকে আমরা যোগ বলতে পারি, সেটাকে আমরা একটা জীবনশৈলী বলতে পারি। আমাদের সেদিকে ফিরে তাকানোর সময় আজকে শ্রী অরবিন্দোজ অ্যাকশনের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু আমাদের কাছে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া, শেয়ার করার জন্যই আজকের এই প্রসঙ্গে আমরা আপনাদের সামনে খানিকটা তুলে ধরলাম। নমস্কার।